সালাম আলাইকুম। সাউন্ড শোনা যাচ্ছে কিনা কমেন্ট করলে ভালো হয়। সালাম আলাইকুম, কমেন্ট করলে ভালো হয় সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমরা আজকের লাইভ শুরু করব এখন। আজকের টপিকস হচ্ছে একটা সেকেন্ড কেস ইএনটির, সেটা হচ্ছে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম উইথ হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট। অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন মার্জিয়া মেহজাবিন, শারমিন ইসলাম যুক্ত হয়েছেন, অনেককে দেখতে পাচ্ছি, মোহাম্মদুল ইসলাম অনেক যুক্ত হয়েছেন, আর যুক্ত হয়েছেন কায়সার চৌধুরী, শিহান। এখন শোনা যাচ্ছে কিনা, কমেন্ট করুন। মোহাম্মদুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কিনা? সাইমা ইসলাম, নাজমুন নাহার, বলুন শোনা যাচ্ছে কিনা কথা। তা আমরা ইএনটিতে বলছিলাম যে আমাদের তিনটা কেস আছে। একটা হচ্ছে যে ক্রনিক টনসিলাইটিস, আর একটা হচ্ছে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, আর একটা হচ্ছে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। তো আজকে আমি ডেভিয়েটেড নেজাল সেপ্টাম সম্বন্ধে কথা বলবো। তো শুরুতে যখন একটা কেস থাকবে তখন এক্সামিনেশন করে আসতে হবে। এক্সামিনেশন করে আসলে পরে আমরা কিন্তু জিজ্ঞাসা করব যে তোমার কেস কি পেয়েছো বা আপনি কেস কি পেয়েছেন, তখন আপনার উত্তরটা কি হবে। উত্তরটা হবে একদম ডিএনএস বলা যাবে না, উত্তরটা বলতে হবে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম টু রাইট সাইড। একদম ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রপার ল্যাঙ্গুয়েজ হতে হবে। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম টু রাইট সাইড উইথ হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট অন লেফট সাইড। অথবা যদি আপনি উল্টো করে বলেন তাও বলতে পারেন, অর্থাৎ যেটা ডায়াগনোসিস আছে ওইটা আপনাকে বলতে হবে। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কোন দিকে আছে এটা কিন্তু বলতে হবে, টু দিয়ে বলতে হবে। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কোন সাইডে আছে এটা বলতে হবে টু সাইড। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম টু অমুক সাইড অ্যান্ড হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট অপোজিট সাইডে বলতে হবে, অন রাইট সাইড বা লেফট সাইড। কিন্তু ডেভিয়েটেড নেজাল সেপ্টাম যেহেতু একটা সেপ্টাম বাঁকা থাকে, বাঁকা হয়ে টু দিয়ে চলে যায়, যেমন ঢাকা টু রংপুর বা ঢাকা টু চিটাগাং, টু দিয়ে বলতে হবে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম টু দ্য রাইট সাইড অর টু দ্য লেফট সাইড অ্যান্ড হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট অন লেফট সাইড বা রাইট সাইড। এটা গ্রামারটা ভুল করলে চলবে না। তো বলতে হবে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম টু দ্য রাইট সাইড অ্যান্ড হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট টু দ্য লেফট সাইড। এই সাইড কিন্তু আমাদের উল্লেখ করে বলতে হবে। এখন নেক্সট কোশ্চেন যে হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট, অর্থাৎ তোমার ট্রিটমেন্ট কি এটা কিন্তু বলতে হবে, জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করবে। তাহলে ট্রিটমেন্ট বলতে হবে সেপ্টোপ্লাস্টি। প্রথমে কিন্তু ওই এসএমআর এটা বলা যাবে না, প্রথমে বলতে হবে সেপ্টোপ্লাস্টি উইথ সাবমিউকোজাল ডায়াথার্মি অফ দি হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট অফ দি লেফট সাইড। তো সুতরাং আমাদের বলতে হবে যে সেপ্টোপ্লাস্টি, আর আমি যে সাইডে হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট বললাম ওই সাইডটা উল্লেখ করতে হবে। যে যদি সাপোজ ডায়াগনোসিস হয় যে ডিএনএস টু রাইট সাইড অ্যান্ড হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট অন লেফট সাইড, তাহলে বলতে হবে সেপ্টোপ্লাস্টি উইথ
সাবমিউকোজাল ডায়াথার্মি অফ দি রাইট সাইড। তো এটা বলতে হবে, অর্থাৎ সাইডটাকে কি করতে হবে, সাইডটাকে উল্লেখ করতে হবে। তাহলে না বাবা আমার কাছে যাও। এখন বিষয়টা হলো যে দুইটা ট্রিটমেন্ট কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। একটা হলো সেপ্টোপ্লাস্টি, কিসের জন্যে? ডেভিয়েটেড নেজাল সেপ্টামের জন্য। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কারেকশন করতে হলে ওই সেপ্টোপ্লাস্টি করতে হবে। আর যেহেতু টার্বিনেট বড় আছে, ইনফ্লো টার্বিনেটের জন্য আমাকে কি করতে হবে, আমাকে এসএমডি, দ্যাট ইজ দ্য সাব মিউকোজাল ডায়াথার্মি, মানে মিউকাসের নিচে যে অংশটা আছে ওই অংশটাকে আমার কি করতে হবে, ডায়াথার্মি করতে হবে, কটারি করতে হবে। এখন পরবর্তী ধাপের কোশ্চেনগুলো আসি, যে এখন জিজ্ঞাসা করবে যে এটার কি অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয়। তো উত্তর হচ্ছে জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়েও করা যায়, লোকাল অ্যানাস্থেসিয়া দিয়েও করা যায়। ইট মে বি ডান আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া অর লোকাল অ্যানাস্থেসিয়া। তো ইউজুয়ালি জেনারেল দিয়েই করা হয়। যে তুমি কোন অ্যানাস্থেসিয়া দিয়ে করতে দেখেছো, সেটা হচ্ছে জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে করতে দেখেছি এটা বলে। কিছু কিছু টিচার তারা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে অপারেশন করে। তো বলতে হবে ইট ক্যান বি ডান আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া অর ইট ক্যান বি ডান আন্ডার লোকাল অ্যানাস্থেসিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে পেশেন্টের পজিশনটা কি হবে, অপারেশন টেবিলে পেশেন্ট কোন পজিশনে থাকবে? পেশেন্ট সুপাইন পজিশন হবে, সুপাইন পজিশন উইথ এলিভেশন অফ দি হেড। পেশেন্ট এরকম টেবিলের মধ্যে শুয়ে থাকবে, মাথার পার্টটা উঁচু থাকবে। আমরা শোয়ালাম, মাথার পার্টটা উঁচু করতে হবে, মাথার পার্ট 15 ডিগ্রি উঁচু করতে হবে বাই প্লেসিং এ রিং আন্ডার দ্য হেড, অর্থাৎ মাথার নিচে একটা বিড়া দিতে হবে। আমরা বাংলায় পটিতে একটা রিং আছে বানানো, এটাকে বলা হয় কি, বিড়া। সিস্টারদেরকে বিড়া বলতে হবে, স্টাফদেরকে বিড়া বলতে হবে, রিং বললে তারা চিনবে না। তবে পরীক্ষার সময়তে আপনি বলবেন যে বাই প্লেসিং এ রিং আন্ডার দ্য হেড, এটা বলতে হবে। তো এখন 15 ডিগ্রি হেড কেন উঁচু করতে হবে সেটা আমি বলি। হেডটা 15 ডিগ্রি কেন উঁচু করতে হবে? কারণ ব্লিডিংটা কমানোর জন্য। কারণ যখনই মাথা আমাদের উঁচু হবে তখন আমাদের ব্লিডিংটা কমে যাবে। এই জন্য মাথাকে আমার 15 ডিগ্রি উঁচু করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে জিজ্ঞাসা করবে যে এই অপারেশন কি দেখেছেন বা দেখেছো, তাহলে কি বলতে হবে, অপারেশন দেখছি। দেখলেও বলতে হবে দেখছি, না দেখলেও বলতে হবে দেখছি। তো এখন মিথ্যা কথা তো আর বলা যাবে না। আমার উপদেশ হচ্ছে যে ইউটিউব থেকে একটা অপারেশন যদি দেখে নেওয়া যায় তাহলে আর মিথ্যা কথা হলো না যে অপারেশন দেখি নাই। আমার চ্যানেলেও অপারেশন দেওয়া আছে, ডক্টর মশিউর সিএনটি সেন্টার। এই চ্যানেল থেকে আপনি একটা অপারেশন সেপ্টোপ্লাস্টি দেখে নিতে পারেন, বা যে কোনো একটা সেপ্টোপ্লাস্টি লিখলে পারে প্রচুর অপারেশন আসবে আর কি। হ্যাঁ, তো এগুলা আপনি দেখে নেবেন, তাহলে পারে মিথ্যা কথা হবে না। আচ্ছা, এখন আসি যে অপারেশন সংক্রান্ত মোটামুটি এইটাই কোশ্চেন হবে যে সার্জন দাঁড়ায় অপারেশন করে না বসে অপারেশন করে। তো বলতে হবে যে সার্জন অপারেশন দাঁড়ায় করে। তাইলে বুঝতে পারবো যে অপারেশন সে দেখেছে কি দেখে নাই, দাঁড়ায় করে না বসে করে। এটা যদি অ্যান্সার করতে পারে তাহলে বোঝা যাবে যে সে অপারেশন দেখেছে। সার্জন কিন্তু সেপ্টোপ্লাস্টি অপারেশন দাঁড়ায় করে। এখন আসেন যে এই যে সেপ্টোপ্লাস্টি বললাম, সেপ্টোপ্লাস্টি অপারেশন এটা কি বিকল্প আর কি করা যায়? সেপ্টোপ্লাস্টি তো আমরা করলাম, কিন্তু আরো বিকল্প কোনো অপারেশন করা যায় কিনা সেপ্টোপ্লাস্টির এগেনস্টে? তো বলতে হবে যে হ্যাঁ স্যার করা যায় বিকল্প অল্টারনেটিভ অপারেশন। সেটা হচ্ছে যে এসএমআর, দ্যাট ইজ দ্য সাব মিউকোজাল রিসেকশন। সেপ্টোপ্লাস্টির অল্টারনেটিভ এটা করা যায়। তো এখন আবার কোশ্চেন আসবে যে এসএমআর এবং সেপ্টোপ্লাস্টির মধ্যে পার্থক্য বলো।
তো এসএমআর অপারেশন আর সেপ্টোপ্লাস্টি অপারেশন আমি একটু বলছি শর্টকাট ডিফারেন্স। সেপ্টোপ্লাস্টি হচ্ছে কনজারভেটিভ অপারেশন, মিনিমাম এক্সিশন of the deviated part of the cartilage, only the deviated part is removed, but in SMR maximum part of the bones and cartilage, septal cartilage is removed. শুধুমাত্র নাকের উপরের দিকে একটা স্ট্রিপ রাখা হয়, সামনের দিকে স্ট্রিপ রাখা হয় এল প্যাটার্নে। নাকের উপরে একটু থাকে, সামনের দিকে একটু কার্টিলেজ থাকে, বাকি মাঝখানের সম্পূর্ণ বোনস কার্টিলেজ কি করা হয়, ফেলে দেওয়া হয়। তো এই দিকে একটু রাখি আমরা, আর এই দিকে একটু রাখি, রাখলে পরে আর বাকি সমস্ত কিছু ফেলে দেওয়া হয়। এটা হচ্ছে একটা কি অনেক বড় ধরনের অপারেশন, মানে হচ্ছে একটু বেশি পরিমাণে, হ্যাঁ হয়েছে বেশি পরিমাণে বোনস এবং কার্টিলেজ। তোমার ভালো টপিক ওই তো বেশি পরিমাণে বোনস এবং কার্টিলেজ এখানে রিমুভ করা হয়। এটা এক ধরনের ডিস্ট্রাকটিভ অপারেশন এসএমআর। আর সেপ্টোপ্লাস্টি, না তোমরা এখানে ডিস্টার্ব করতেছো বাবা। সেপ্টোপ্লাস্টি অপারেশন, তুমি যাও। সেপ্টোপ্লাস্টি অপারেশন মিনিমাম অপারেশন, আর এসএমআর অপারেশন এটা ডিস্ট্রাকটিভ অপারেশন। আর সেপ্টোপ্লাস্টি অপারেশন করার পরে রিকারেন্স রেট এটা বেশি, আর এসএমআর অপারেশন করার পরে এটা রিকারেন্স রেট কম। তবে এসএমআর অপারেশন যেহেতু ডিস্ট্রাকটিভ অপারেশন, এসএমআর অপারেশনে কমপ্লিকেশনটা বেশি, আর সেপ্টোপ্লাস্টি অপারেশনের কমপ্লিকেশনটা কম। এসএমআর এর কমপ্লিকেশন বেশি, সেপ্টোপ্লাস্টি অপারেশনের কমপ্লিকেশন কম। আর বয়সের একটা ব্যাপার আছে, যে সেপ্টোপ্লাস্টি অপারেশন যে কোনো বয়সে করা যায়, আর এসএমআর অপারেশন শুধুমাত্র 17 বা 18 বছর বয়সের পরে করা যায়। সেপ্টোপ্লাস্টি অপারেশন যে কোনো সময় করা যায়। অনেকে বলে 17-এর নিচে, আর এটা বলে 17-এর উপরে। এটা আসলে কথা না, মানে সেপ্টোপ্লাস্টি অপারেশন যে কোনো বয়সে করা যায়, আর এসএমআর অপারেশন শুধুমাত্র বোনস এবং কার্টিলেজের গ্রোথ যখন কমপ্লিট হয়ে যায় তখনই করতে হয়। দ্যাট ইজ দ্য 17 বছর বা 18 বছর পরে করতে হয়। আর সেপ্টোপ্লাস্টি এনি এজে এটা অপারেশন করা যায়। অনেকের মধ্যে ভুল ধারণা আছে 18 বছর বয়স না হলে পারে তো ওই নাকের অপারেশন করা যাবে না। আসলে না, এটা ঠিক না, যে কোনো বয়সে এই অপারেশনটা করা যায়। তো এখন আরেকটা বিষয় হলো যে আমরা একটা যে বলছিলাম যে এসএমডি, দ্যাট ইজ দ্য সাবমিউকোজাল ডায়াথার্মি। তো সাবমিউকোজাল ডায়াথার্মির বিকল্প বা অল্টারনেটিভ, সাবমিউকোজাল ডায়াথার্মির বিকল্প বা অল্টারনেটিভ কী কী অপারেশন করা যায়, সেটা হচ্ছে যে ইলেকট্রোকটারি। বাইপোলার দিয়ে আমরা টার্মিনেটে ধরলে ওটা শ্রিঙ্ক হয়ে যায়, এটাকে বলা হয় ইলেকট্রোকটারি। তো ইলেকট্রোকটারি করা যায়। আর একটা হচ্ছে যে পার্শিয়াল কি করা যায়, টার্বিনেক্টমি করা যায়। একটা হচ্ছে ইলেকট্রোকটারি করা যায়, আর একটা হচ্ছে পার্শিয়াল ইনফিউরিয়র টার্বিনেক্টমি, এই অপারেশনটা করা যায়। আর একটা হচ্ছে কবলেশন দিয়ে টার্বিনেট রিডাকশন করা যায়, একটা কবলেশন মেশিন আছে। আর একটা হচ্ছে যে মাইক্রোডেব্রাডার দিয়ে এটা রিডাকশন করা যায়। আর একটা হচ্ছে যে লেজার দিয়ে রিডাকশন করা যায়। আর একটা হলো টার্বিনোপ্লাস্টি করা যায়। তো কতগুলা বিকল্প জিনিস মনে রাখতে হবে, যে এটা সাধারণত ধরে না, এটা যদি পারে তাহলে খুবই ভালো। তাহলে এসএমডি অর্থাৎ টার্বিনেটের জন্য আমরা এসএমডি করছি। এসএমডি ছাড়া আর কি কি করা যায়, একটা হলো সারফেস পুরাই দিলাম, ইলেকট্রোকটারি করলাম, ইসিটি বলা হয়। আর একটা হলো কবলেশন মেশিন দিয়ে আমি রিডাকশন করে দিতে পারি, লেজার মেশিন দিয়ে রিডাকশন করে দিতে পারি, টার্মিনেট একটু কেটে ফেলে দিতে পারি। আর একটা হচ্ছে গিয়ে মাইক্রোডেব্রাডার দিয়ে আমি কি করতে পারি, রিডাকশন করে দিতে পারি। আর এটাকে টার্বিনোপ্লাস্টি করা যায়, একটা রিকনস্ট্রাকশন বলতে পারেন, বা এটা একটা ভালো পদ্ধতি, টার্বিনোপ্লাস্টি করা যায়। তো সবচেয়ে বেশি করা হয় হচ্ছে বাইপোলার দিয়ে, আমার জানা মতে বাইপোলারটাই বেশি ইউজ করা হয়। ইউনিপোলারে অনেক হ্যাজার্ড থাকে, ইউনিপোলারের ক্ষেত্রে অনেকে আবার নাও বলেন। তো বাইপোলারটাই বেশিরভাগ আমি এখন ইউজ করি।
বাইপোলারের সুবিধা বেশি, তো সেক্ষেত্রে বাইপোলারটা ইউজ করা হয়। আর বলার সময় সাবমেগুদাল ডায়াথার্মিটাই বেশি অ্যাকসেপ্টেবল বলার জন্য। তো যাই হোক, এখন আসলো যে এই টার্মিনেট যে হাইপারট্রফি, এটা কোন ধরনের হাইপারট্রফি। তো এটাকে বলতে হবে, আসলে এটা কোনো কিন্তু ক্লাসিফিকেশন নাই যে এটা এই ধরনের হাইপারট্রফি। এটাকে আমরা একটা শুনে আসছি, এটাই চলে আসছে আমার এবং পরবর্তী জেনারেশনের মধ্যে এটাও চলে আসছে। আমার শিক্ষকের কাছে এটাই শুনছি, আমিও পড়তেছি এটা, আমার ছাত্রদেরকেও এটা শেখাচ্ছি। এটা গেলে কম্পেনসেটরি হাইপারট্রফি। এটা আসলে কোনো প্যাথোলজি রবিনসে বা অন্য কোনো বইয়ে আছে কিনা আমার জানা মতে নাই। তো এটাকে বলা হয় কম্পেনসেটরি হাইপারট্রফি, অর্থাৎ নাকে যদি হাড় অর্থাৎ পার্টিশন একদিকে বাঁকা হয়ে যায়, তাহলে অপর দিকের ক্যাভিটিটা কি হয়ে যায়, রুমি হয়ে যায়, অনেক ফাঁকা হয়ে যায়। এই সাইড দিয়ে প্রচুর বাতাস যাতায়াত করতে থাকে। তো এক সাইড দিয়ে যখন প্রচুর বাতাস যাতায়াত করে, অনেক ফাঁকা হয়ে যায়, এদিকে বাঁকা আর এইদিকে ফাঁকা। নাকের পার্টিশন এদিকে হয়ে গেল বাঁকা আর এইদিকে রাস্তা হয়ে গেল কি ফাঁকা। তো ফাঁকা রাস্তা দিয়ে প্রচুর বাতাস যেতে থাকে। যখন প্রচুর বাতাস ফাঁকা রাস্তা দিয়ে যায়, তখন ইনফ্লো টার্মিনেটের মধ্যে বাতাসের ধাক্কা লাগে। দীর্ঘদিন সে ওই বাতাসের ধাক্কা খেতে খেতে সে এক ধরনের রিয়াকশান করে, সে ফুলে ওঠে, সে ফেপে ওঠে। ফুলে ফেপে উঠতে পারে, ওই সেটা এক ধরনের হাইপারট্রফি হয়, বড় সাইজ হয়ে যায়। তো এই জন্যই এটাকে আমরা কম্পেনসেটরি হাইপারট্রফি বলে থাকি। তো এটাকে বলা হয় কম্পেনসেটরি হাইপারট্রফি। এখন এই কোশ্চেন মোটামুটি আমাদের শেষ, যে কী ধরনের হাইপারট্রফি হলো। এখন আসেন অপারেশনের পরবর্তী কিছু কোশ্চেন আসতে পারে, যে অপারেশন করার পরে যে ব্যান্ডেজটা দেওয়া হয়, এই ব্যান্ডেজটার নাম কি। তো আসলে এই ব্যান্ডেজটার নাম হচ্ছে অ্যান্টেরোনেজাল স্পেস প্যাক। অ্যান্টেরোনেজাল স্পেস প্যাক কি দিয়ে মাখানো হয়, লুব্রিকেন্ট দিয়ে মাখানো হয়, অ্যান্টিসেপটিক লুব্রিকেন্টস। অ্যান্টিসেপটিক দিয়ে মাখালে লুব্রিকেন্ট হয়ে যায়। ইউজুয়ালি কি ইউজ করা হয়, নিওমাইসিন বা নেভানল অয়েন্টমেন্ট। ফ্রিকোয়েন্টলি ওটিতে এটা ইউজ করা হয়, নেভানল অয়েন্টমেন্ট। নিওব্যাক্রিন অয়েন্টমেন্ট ছিল আগে, হ্যাঁ। তো নিওমাইসিন অয়েন্টমেন্ট ইউজ করা হয়। নিওমাইসিন অয়েন্টমেন্ট না পেলে পভিডন আয়োডিন অয়েন্টমেন্ট, ভায়োডিন বা পভিসেপ অয়েন্টমেন্ট ইউজ করা হয়। অটোক্লেভ করা ভেসলিনও ইউজ করে অনেকে। তো যদি আমি নেভানল অয়েন্টমেন্ট ইউজ করি, নিওমাইসিন অয়েন্টমেন্ট, দুইটাও সুবিধা পাচ্ছি। একটা হলো লুব্রিকেশনের সুবিধা পাচ্ছি, আর একটা হচ্ছে কি অ্যান্টিসেপটিক সুবিধাও পাচ্ছি, এটা ভালো। আর ব্যান্ডেজ কয়দিন পরে খোলা হয়, 24 থেকে 72 ঘন্টা পরে খোলা হয়। 24 ঘন্টা থেকে শুরু করি 72 ঘন্টার মধ্যে এটা খোলা হয়। ইউজুয়ালি 24 ঘন্টা পরেই খোলা হয়, অর্থাৎ 1 দিন থেকে 3 দিন। 3 দিনের বেশি কোনো অবস্থাতেই ব্যান্ডেজ রাখা ঠিক না। যদি বেশি পরিমাণ ব্যান্ডেজ বেশি দিন রাখা হয়, নেহাল অনেক পরে জয়েন করলা, তুমি সবাইকে দাওয়াত দিলা, আর তুমি এসে দেখলাম ওই আধা ঘন্টা পরে তুমি জয়েন করলা, হ্যাঁ, সবাইকে দাওয়াত দিয়ে তোমার খবর হলো অনেক পরে। তো এখন এই ব্যান্ডেজটা একদিন পরে খোলা। আমি যে কথা বলছিলাম যে 3 দিনের বেশি যদি ব্যান্ডেজ রাখা হয়, তাহলে আপনারা একটা পড়ছেন, মিথিলিন মরসা, MRSA, মিথিলিন রেজিস্ট্যান্স স্টাফিলোকক্কাস অরিয়াস, এটা দিয়ে একটা ইনফেকশন হয়। এটাকে বলা হয় সেপটিক শক সিনড্রোম টক্সিন 1। এই ধরনের একটা ইনফেকশন কিন্তু হয় মিথিলিন রেজিস্ট্যান্স অরিয়াস দিয়ে। তো এখন এটা আমরা একটু বললাম যে নাকে অপারেশন করার পরে যদি কি দেওয়া হয়, যে প্লাস্টিক লাগানো হয়, স্যালাইনের ব্যাগ নরম থাকে, এটাকে বয়েল করে, হ্যাঁ, উভয় পাশে নাকে লাগিয়ে দিই। এইটার নাম কি, এটার নাম হচ্ছে স্প্লিন্ট। হ্যাঁ, এটাকে বলা হয় স্প্লিন্ট। স্প্লিন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাডেশন প্রিভেন্ট করা। সেপ্টাল যে সেপ্টাম আছে, এই সেপ্টাম আর সাথে যে ল্যাটারাল ওয়াল আছে, না হলে পরে এই কাঁচা ঘায়ের মধ্যে লেগে যেতে পারে। এই কাঁচা ঘা যেন লেগে না যায়, এই জন্য প্লাস্টিক দিয়ে রাখা হয়, এটাকে বলা হয় স্প্লিন্ট। তো এই স্প্লিন্টটা কয়দিন পরে বের করা হয়, 7 দিন পরে বের করা হয়। আর অপারেশনের পরে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, তো সিরিয়াল মতন বলতে হবে। কিন্তু এটা সব টিচাররা এটাই চায় যে এটা সিরিয়াল মতন এটা বলা হোক। একটা হচ্ছে যে ওই নাম্বার 1 হচ্ছে হেমোরেজ বলতে হবে, ব্লিডিং হয়ে হেমোরেজ। এটা অপারেশন চলাকালীন হয়, অপারেশনের সময় তো হতে পারে,
তাহলে পরে এটাকে কি বলতে হবে? হেমোরেজ। আর হেমোরেজ হয়ে যখন ব্লাড কালেকশন হতে পারে, ব্লাড কালেকশন হয়ে এটা কি হতে পারে? হেমাটোমা, হেমাটোমা হতে পারে। তো হেমাটোমা যখন হয়, প্রথমে হেমোরেজ, তারপরে হচ্ছে ব্লাড জমা হয়ে হেমাটোমা। হেমাটোমা হলে পরে এখানে অ্যাবসেস হতে পারে। ধাপে ধাপে কিন্তু আমি আসছি। প্রথমে হেমোরেজ হলো, ব্লিডিং জমা হলো, তারপরে হেমাটোমা হলো, হেমাটোমা হয়ে তারপরে হচ্ছে গিয়ে এখানে অ্যাবসেস, দ্যাট ইজ দ্য সেপ্টাল হেমাটোমা অ্যান্ড দ্যাট ইজ দ্য সেপ্টাল অ্যাবসেস। এখন অ্যাবসেস হলে পারে এখানে কিন্তু ওই ইনফেকশন ডেভেলপ করেছে। আর ইনফেকশন হলে পারে এখানে কি ওই পারফোরেশন হয়ে যেতে পারে। কার্ডিলেজ তো না, ওই যে মিউকোপেরিকন্ড্রিয়াম বা মিউকোপেরিস্টিয়াম এটা নষ্ট হয়ে অ্যাবসেসের প্রেসারে এটা নেক্রোসিস হয়ে পারফোরেশন হয়ে যেতে পারে। তাহলে সুন্দর করে সিরিয়াল মতন বলতে হবে। একটা হচ্ছে হেমোরেজ, সেপ্টাল হেমাটোমা, সেপ্টাল অ্যাবসেস, সেপ্টাল পারফোরেশন। আর একটা হলো যে সুপ্রাটিভ ডিপ্রেশন। অপারেশন ছিল, নাকে একটা চোখা নাক ছিল কি সুন্দর, অপারেশনের পরে হয়ে ভোসা হয়ে গেল, একদম বোচা, নাকটা বোচা হয়ে গেল। এটা টিপটা কি হয়ে গেল? ডিপ্রেশন হয়ে গেল। আর একটা হতে পারে সাইকেলের সিট হয়ে যেতে পারে, ঘোড়ার জিন গদি, অর্থাৎ এখানে উঁচু আছে, এখানে উঁচু আছে, সাইকেলের সিটের মতো এখানে ডেবে গেল, এটাকে বলা হয় স্যাডেল ডিফর্মিটি। সাইকেলের সিট বলেন বা ঘোড়াতে যে মানুষ চড়ে, এইখানে বসার জায়গাতে নিচু থাকে, আর এদিকে উঁচু থাকে, এদিকে উঁচু থাকে। এটা স্যাডেল ডিফর্মিটি হতে পারে। আর একটা হচ্ছে যে কোলোমেলা রিট্রাকশন, এটাকে কোলোমেলা বলা হয়। নাকে যে নথ পরে, নথ, মহিলারা এটাকে বলা হয় কোলোমেলা, অর্নামেন্টস পরে, এই কোলোমেলা ভিতরের দিকে রিট্রাকশন হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যে ফ্লাপি সেপ্টাম হতে পারে। সেপ্টামটা এমন পাতলা হয়ে গেল যে নাকে দম নেওয়ার সময়তে বেজে ওঠে, হ্যাঁ, এরকমভাবে হয়, ভাইব্রেশন হতে পারে, সাউন্ড হতে পারে, এটা হতে পারে। তো এই সমস্ত কমপ্লিকেশনগুলো আমাদের। আরেকটা হলো রিকারেন্স হতে পারে, অপারেশন করলাম ভালো করার জন্যে, ভালো না হয়ে পরে এটা খারাপ হয়ে গেল, রিকারেন্স, পরবর্তীতে আবার নাকের হাড় বাঁকা হয়ে গেল, এটা হতে পারে রিকারেন্স অফ দ্য ডিজিজ, এটা হতে পারে। তো এখন আরও কিছু নাক রিলেটেড অ্যানাটমিক্যাল কোশ্চেন বা প্যাথোলজিক্যাল কোশ্চেন হতে পারে, যে নেজাল সেপ্টামের গঠন বলো। নেজাল সেপ্টামের গঠন সেটা বলতে গেলে বলতে হবে যে কার্টিলেজেনাস পার্ট আর বনি পার্ট, যদিও গঠন ওই কোলোমেলা আছে, মিউকাস মেমব্রেন আছে, এগুলো সবই আছে, কিন্তু মূলত দুইটা জিনিসই শুনতে চাই এক্সামিনাররা, কার্টিলেজেনাস পার্ট আর বনি পার্ট। কার্টিলেজেনাস পার্ট ইজ দ্য সেপ্টাল কার্টিলেজ। সেপ্টাল কার্টিলেজটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল কার্টিলেজ। আর এটা কোন ধরনের কার্টিলেজ, এটা কিন্তু জিজ্ঞাসা করি আমি, বিশেষ করে এটা জিজ্ঞাসা করবই যে সেপ্টাল কার্টিলেজটা কোন ধরনের কার্টিলেজ। যদি না পারে তাহলে যে আবার কার্টিলেজের ক্লাসিফিকেশন জিজ্ঞেস করবো, যে কার্টিলেজ কয় ধরনের, ফাইব্রো কার্টিলেজ, এলাস্টিক কার্টিলেজ, হাইল্যান্ড কার্টিলেজ। আর সেপ্টাল কার্টিলেজকে বলা হয় কোয়াড্রিল্যাটারাল কার্টিলেজ, মানে এটা চতুর্ভুজ, চতুর্ভুজ আকৃতির। হ্যাঁ, কোয়াড্রিল্যাটারাল মানে হলো চতুর্ভুজ। আর এই কার্টিলেজটার অপর নাম হলো সেপ্টাল কার্টিলেজ, অথবা বলা হয় কোয়াড্রিল্যাটারাল কার্টিলেজ। তো এটা হাইল্যান্ড কার্টিলেজ, এটা মনে রাখতে হবে। আর যদি না পারে হাইল্যান্ড কার্টিলেজ, তাহলে জিজ্ঞাসা করবো এলাস্টিক কার্টিলেজের উদাহরণ বলো, ফাইব্রো কার্টিলেজের উদাহরণ বলো, এটা কিন্তু জিজ্ঞাসা করবো, এটা একটু দেখে নিতে হবে। তো এটা একটা গেল অ্যানাটমিক্যাল কোশ্চেন। আর একটা হলো লিটিল সেরিয়া। হোয়াট ইজ লিটিল সেরিয়া? নাকের সামনে এবং নিচের দিকে, অর্থাৎ অ্যান্টেরিয়র পার্ট এবং ইনফেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র ইনফেরিয়র পার্টে যে আমাদের ওই একটা জায়গা আছে, এখানে কিছু ভেসেল প্লেক্সাস তৈরি করে, লিটিল সেরিয়া বলা হয়, কিজেলবার্গ প্লেক্সাসও বলা হয়। অ্যান্টেরোথিমোডাল আর্টারি, স্পিনোপ্যালেটাইন আর্টারি, গ্রেটার প্যালেটাইন আর্টারি, সেপ্টাল ব্রাঞ্চ অফ সুপিরিয়র লেবিয়াল আর্টারি, ব্রাঞ্চ অফ সুপিরিয়র লেবিয়াল আর্টারি বা সেপ্টাল ব্রাঞ্চ অফ সুপিরিয়র লেবিয়াল ব্রাঞ্চ অফ ফেসিয়াল আর্টারি, এটাও বলতে পারেন। এবং তাদের ভেইন মিলে একটা প্লেক্সাস তৈরি করে, এটাকে বলা হয় লিটিল সেরিয়া। এবং এখান থেকে মোস্ট কমন সাইট অফ এপিস্টেক্সিস এটা হয়। আর একটা হচ্ছে এখান থেকে হেমানজিওমা তৈরি হতে পারে। এটা একটা বিষয় আমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে, যে এটা একটা কোশ্চেন। আর ফাংশন অফ দ্য নোজ, নাকের কি ফাংশন? ফার্স্ট তো বলতে হবে যে রেসপিরেশন অ্যান্ড অলফ্যাকশন।
তারপরে এয়ার কন্ডিশনিং, হিউমিডিফিকেশন, ভোকাল রেজোনেন্স, প্রোটেকশন অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আরেকটা বলতে হবে যে রিফ্লেক্স ফাংশন, আর একটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ফাংশন। হ্যাঁ, এখানে ল্যাক্টোফারিন, লাইসোজাইম ইত্যাদি এনজাইম রিলিজ করে এবং ইমিউনিটিতে এটা রোল প্লে করে। তো মোটামুটি সেপ্টোপ্লাস্টি প্লাস এর অপারেশন রিলেটেড মোটামুটি আমরা আলোচনা করলাম। কিছু যদি বাদ পড়ে আপনারা কোশ্চেন লিখতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্যে। আর একটা বিষয় হলো, যদি বলে যে সেপ্টোপ্লাস্টি কন্ট্রা ইন্ডিকেশন কি বা ইন্ডিকেশন কি, তো ইন্ডিকেশনের মধ্যে আমরা বলবো যে সিমটোমেটিক ডিএনএস, অর্থাৎ যে ডিএনএস সিমটম প্রোডাকশন করে এবং কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয় না, অর্থাৎ আমরা বলবো যে ডিএনএস উইথ সিমটম, দ্যাট ইজ দ্য ফার্স্ট সিমটম কি নেজাল অবস্ট্রাকশন, নাক বন্ধ হয়ে যাওয়া। সেকেন্ড সিমটম কি হেডেক, মানে কি সাইনোসাইটিস ডেভেলপ করলে হেডেক হতে পারে। আরেকটা হচ্ছে এপিস্টেক্সিস, রক্তপাত হচ্ছে, অনেক রক্তপাত হয় নাক দিয়ে, এটা একটা হতে পারে। তো মোটামুটি এই ধরনের কারণ থাকলে পারে আমরা করব। আর অ্যাজ এ পার্ট অফ সেপ্টোরাইনোপ্লাস্টি, অর্থাৎ সেপ্টোপ্লাস্টি প্লাস রাইনোপ্লাস্টি, এই দুইটার মধ্যে সেপ্টোপ্লাস্টি অ্যাজ এ পার্ট অফ সেপ্টোরাইনোপ্লাস্টি এটার ক্ষেত্রে করা যায়। আর একটা হচ্ছে যে ট্রান্সনেজাল হাইপোফাইসেক্টমি, অর্থাৎ নাক দিয়ে যদি এন্ডোস্কোপিক আমি পিটুইটারি গ্ল্যান্ডের কোনো টিউমার অপারেশন করি, এটাকে বলা হয় ট্রান্সনেজাল এন্ডোস্কোপিক হাইপোফাইসেক্টমি, এটার ক্ষেত্রে করা হয়। তো মোটামুটি এই সমস্ত ক্ষেত্রেই আমরা ডিএনএস অপারেশন করি। আরেকটা হচ্ছে যে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কয় ধরনের, এটা কিন্তু একটা কোশ্চেন। 5 ধরনের আছে। একটা হলো সি শেপেড, আর একটা হলো এস শেপেড, আর একটা হচ্ছে সেপ্টাম থিক, অনেক মোটা সেপ্টাম থিক। হ্যাঁ, আর একটা হচ্ছে সেপ্টাল এসপার হতে পারে। এসপার মানে একদম চোখা, এইরকম সেপ্টাম একদম চোখা এরকম, এরকম চোখা হয়ে গেছে, সেপ্টাল এসপার বলা হয়। আর একটা হচ্ছে যে অ্যান্ট্রোনেজাল ডিসলোকেশন, অর্থাৎ এরকম করে দেখালে পরে রুগীরা এসে বলে স্যার এই যে দেখেন নাকের হাড় বাঁকা হয়ে গেছে, এরকম করে কিন্তু রুগীরা ওই নিজেরাই আঙ্গুল দিয়ে তারা দেখাতে থাকে যে সেপ্টাল এসপার দেখাচ্ছে বা ওই অ্যান্ট্রোসেপ্টাল ডিসলোকেশন দেখাচ্ছে। সরি, কারেন্ট চলে গেছিলো আবার, না কারেন্ট আসলো এখন, এতক্ষণ জেনারেটর চলছিল। তো তাহলে টাইপটা আমরা আরেকটু বলি, সি শেপের ডেভিয়েশন, এস শেপের ডেভিয়েশন, সেপ্টাল থিকেনিং, অ্যান্ট্রোসেপ্টাল ডিসলোকেশন, আর একটা হচ্ছে যে সেপ্টাল এসপার। এটা টোটাল হচ্ছে 5টা। আমরা মোটামুটি এটা আলোচনা করলাম। তো আমি কোশ্চেন চাচ্ছি যে কোনো কোশ্চেন থাকলে এটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা ক্লাসগুলো আমরা কিভাবে কন্টিনিউ করতে পারি বা কীভাবে চালু রাখতে পারি, তো এই ব্যাপারে আমি পরামর্শ চাই। এবং আমাদের গ্রুপে কিন্তু বেশি বেশি মেম্বার যুক্ত করতে হবে। বেশি বেশি মেম্বার না হলে ক্লাস নিয়ে কিন্তু ওই ভালো লাগে না। এজন্য বেশি বেশি মেম্বার যোগ করবেন এবং কিভাবে ক্লাসটা চালু রাখা যেতে পারে, তো এই ব্যাপারে আমি সবার কাছে পরামর্শ চাচ্ছি। আর কোনো কোশ্চেন যদি থাকে তাহলে পরে আমাকে কোশ্চেন করতে পারে। আমাদের সাথে আজকে অনেকেই যুক্ত হয়েছেন। নিহাল ফাতেন, স্যার পেশেন্টকে ডিসচার্জ দিব কবে অ্যান্ড পোস্ট অপারেটিভ অ্যাডভাইস কি দিব, এগুলো আসলে জিজ্ঞাসা সাধারণত করা হয় না। তারপরে কোশ্চেন যেহেতু করেছে, ডিসচার্জ তো ব্যান্ডেজ খোলার পরে যদি ব্লিডিং না থাকে তাহলে ডিসচার্জ। পোস্ট অপারেটিভ অ্যাডভাইস কি, অ্যাডভাইস সমস্ত কাজকর্ম করতে পারবে, সমস্যা নেই। আর যেগুলো ওষুধপাতি লেখা আছে এই ওষুধপাতিগুলো খাবে। কার্ড কোশ্চেন সলভ করে দিলে ভালো হতো স্যার, অ্যালং উইথ ডিসকাশন। আচ্ছা, ডিসকাশনটা আসলে আমি তো একটু আইটি সেকশনে দুর্বল, না হলে তো আমি অ্যাপস নিয়েই করতে পারতাম। ওই নিহাল মোহাম্মদ ফাতিন, সে আমাকে অনেক হেল্প করে আইটির ব্যাপারে। ও যদি থাকতো তাহলে হয়তো এতক্ষণ আমার ওই অ্যাপসটা ডাউনলোড করে দিতে পারতো। হ্যাঁ, তো যার কারণে আমি অ্যাপস ডাউনলোড করতে পারতেছি না, তো যার কারণে ডিসকাশনের সুযোগটা মনে হয় একটু ডিফিকাল্ট হবে। আর নিহাল ফাতিন,
তুমি ওই কার্ডে কি কি কোশ্চেন আছে এগুলা আমাকে ছবি তুলে পাঠাবা, না হলে আমার কাছে তো কোশ্চেন নাই, আমি তো কোশ্চেনগুলা ভুলে গেছি যে কি কি কোশ্চেন তোমাদের দেয়া আছে। ওই কার্ডের কোশ্চেনগুলো তুমি আমার ছবি তুলে যদি পাঠাও, বা একটু তোমাদের কাছে তো অনেক ছিল, আমি তো ওগুলো নিয়ে ক্লাস নিতাম, যদি থাকে তুমি আমাকে একটু মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক তুমি পাঠিয়ে দাও। মোহামেডুল ইসলাম অনেক সে জানতে যাচ্ছে যে এগুলা যদি আমি করি তাহলে তাদের জন্য উপকার হয়। তো আমি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব যতদিন বন্ধ আছে মোটামুটি আমার যতটুকু ইফোর্ট দেয়া যায়, তাহলে আমি এই ইফোর্টটা কাজে লাগাতে চাই যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হয়। আমার ছাত্রছাত্রীরা যদি বেশি পাস করে তাহলে সেটা তো আমারই ভালো। আর যারা এখানে জয়েন করেছে মনে করলাম সবাই আমার ছাত্র, আমার কলেজের শুধু যে স্টুডেন্ট এখানে থাকবে তা নয়, তো সবাই এখানে থাকবে, সবাই আমার ছাত্র, তাতে আমার কোনো অসুবিধা নেই। কেউ যদি আমার কাছ থেকে এক অক্ষর শিখে তাহলে এটা কিন্তু আমার ভালো লাগে, যে আমি একটু শিখাইতে পারলাম, এটা আমার কাছে খুবই ভালো লাগে যে আমি সবাইকে এটা শিখাইতে পারলাম। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে, আজকে মনে হয় আমাদের এখানে 9 জন জয়েন করছে, +9 আমি দেখতে পাচ্ছি, খুব বেশি আমাদের ক্লাসে যে জয়েন করেছে তা নয়, 72 জন মেম্বার, এখানে টোটাল দেখা যাচ্ছে 10 জন। মোহামেডুল ইসলাম অনিক, নিহাল মোহাম্মদ ফাতিন, ফারহান আজমাইন যশোর মেডিকেল কলেজ থেকে সম্ভবত জয়েন করেছে, শামসিয়া জান্নাত, সিদ্ধার্থ দাস। কে কোন মেডিকেল কলেজ থেকে জয়েন করেছেন আমাকে একটু কমেন্ট দেন, তাহলে আমার একটু ভালো লাগবে। রায়হানা রায়হান সম্ভবত বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের রায়হানা রায়হান। আর শাহরিন জামান, সারাবান তহুরা সম্ভবত আমাদের মেডিকেলের, সাকিব ইয়াসমিন, তাসনিমা নাহার, প্রিন্স। আপনারা একটু লেখেন যে কে কোন মেডিকেল কলেজের। রাবেয়া মৃত্যু, হিরান আনোয়ার ভাই, উনি নোয়াখালীতে চেম্বার করেন, জিপিওসিতে আমাকে অ্যাটেন্ড করছিলেন, ধন্যবাদ যে হিরান আনোয়ার ভাইও শুনছেন। শফিকুল ইসলাম সুমন জয়েন করেছেন, সালমা ফ্লোরা, তাসনিম দিমা, মেহেরিন তারিন, রিফাত উনি জয়েন করেছেন, কামরুন নাহার স্মৃতি, আলমারুফা জয়েন করেছেন, উত্তীয় শাহনওয়াজ, নাজমুন নাহার, শুভ্র জয়েন করেছেন, অপরূপা তাসমেরি, আব্দুর রহমান জয়েন করেছে, কায়সার চৌধুরী জয়েন করেছে, রেজওয়ানা ইসলাম জয়েন করেছে, শিহান জয়েন করেছে, নুসরাত মিম, শারমিন ইসলাম, মার্জিয়া মাহাজবিন, তারা জয়েন করেছে। তো সকলকে ধন্যবাদ যে আপনারা সবাই জয়েন করেছেন, জয়েন করে এই ক্লাসটাকে ফ্রুটফুল করলেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিন্স বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, তোমার ভালো নাম কি? সিদ্ধার্থ দাস, বাবা, এটা তো বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ। সিদ্ধার্থ দাস কি 5th ইয়ারে নাকি? আচ্ছা, যাই হোক, গুড। শাহরিন জামান, সেও বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের। তো আমাদের মেডিকেল কলেজেরই তো দেখা যাচ্ছে যে ছেলেপেলেরা বেশি জয়েন করেছে। আমি চাই সারা বাংলাদেশে সবাই এখানে জয়েন করুক, যত মেডিকেল কলেজের স্টুডেন্ট আছে সবাই জয়েন করুক। আমার ক্লাস থেকে যদি একটু উপকৃত হয়, এই অলস সময়টা যদি কাজে লাগে তাহলে পারে খুবই ভালো হবে। তো লাইভ থেকে এখনকার মতো নাজমুন নাহার, সেও তো কি বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, ওরে আল্লাহ, কোন ইয়ার জয়েন করেছে? তো শামসুজ্জোহা ভাই দেখলাম মাঝখান দিয়ে জয়েন, সালমা ফ্লোরা, ও আল্লাহ, সেও দেখি বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, সবে দেখি আমাদের কলেজেরই। তো এগুলো তো তোমাদের পড়া হয়েছে, কতবার পড়াইছি, আইটেমে পড়াইছি, কার্ডে পড়াইছি, তারপরে ক্লাসে তো এগুলাই নেই। হ্যাঁ, এগুলাই তো ক্লাস নেই, এগুলো তো তোমাদের মুখস্থ সবার। সবার মুখস্থ এগুলা।
ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া করেন বর্তমান পরিস্থিতিতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থ রাখে। মহান আল্লাহ পাকের কাছে আমরা এই প্রার্থনা করব, দোয়া করব, নামাজ পড়ব, বেশি বেশি আমরা জিকির আজকার করব, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পাঠ করব। সূরা হাসরের শেষ 3 আয়াত সকাল সন্ধ্যা পাঠ করব। তারপরে ইয়া করব, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, সকালে 3 বার বিকেলে 3 বার পাঠ করব। আর মহামারীর যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। নিহাল মোহাম্মদ ফাতিন, ওয়ালাইকুমুস সালাম। এটা পড়ব, কোরআন তেলাওয়াত বেশি বেশি করব এবং দ্রুত সমস্ত কাজ শেষ করে আমরা আমল করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।